আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার আরও একটা কর্মদিবস, ব্যস্ততম দিন। তো আজকে ডিউটি করতে করতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেব, যে ইনফরমেশনটা আগে পরে কাউকে দিতে দেখি নাই। আর এই ইনফরমেশনটা আপনাদের যদি জানা থাকে, তাহলে বাংলাদেশ থেকে মিডল ইস্টে যে কোনো দেশে যেতে একটু সুবিধা হবে, কারণ এই বিষয়টা অনেকেই জানে না। কেউ জানে না বিষয়টা এমন না, অনেকেই জানে না, বেশিরভাগ লোকেই জানে না, বিশেষ করে যারা প্রবাসে আসতে চাচ্ছে কাজের ভিসায়, বিশেষ করে মিডিল ইস্টে, আরব আরব দেশগুলোতে। তো অনেকে এই বিষয়টা জানে না। তো সে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাই আমি আপনাদের কাছে জানাতে চলেছি, সাথে ডিউটিও করব। ডিউটি করতে করতে জানাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু জানতেও বুঝতে পারবেন ডিউটি করতে করতে। সব কিছু বলতেছি আপনাদেরকে, চলেন শুরু করা যাক। ডিউটি শুরু করছি 8টা, 7:30টার সময়। এখন কটা বাজে? 8টা 6 বেজে গেছে। এখনও পর্যন্ত কোনো অর্ডার আমার আসে নাই, কোনো অর্ডারই ঢোকে নাই এখনও পর্যন্ত। আধা ঘন্টা হয়ে গেছে আমি ডিউটি স্টার্ট করছি। আর আমি এখন কোন জায়গাতে আছি একটু দেখাই। আমি এখন এই মার্কেটে আছি। এইটা মূলত আমার জোন বলতে বোঝাচ্ছে হচ্ছে প্রত্যেকটা রাইডারের ডিউটি স্টার্ট করার একটা পয়েন্ট থাকে। আমার পয়েন্ট হচ্ছে এইটা। এখানে এসে আমি প্রতিদিন ডিউটি স্টার্ট করি। এটা একটা বিশাল বড় মার্কেট এরিয়া। তো যাই হোক, দেখা যাক। আজকে এখনও পর্যন্ত একটাও কমপ্লিট হয় নাই। আজকে সারাদিন ডিউটি করে কয়টা কমপ্লিট করা যায়। আর যে ইনফরমেশনটা দিতে চাইছি সেটাও আপনাদেরকে দেব, সাথেই থাকেন। তো দেখতেই পাচ্ছেন, অলরেডি আমার কাছে একটা অর্ডার চলে এসেছে 4 কিলোমিটার, যেটা যেতে লাগবে আমার 7 মিনিট। তো আমি এখানে যদি অ্যারাইভ অ্যাট পিক আপ দিই তাহলে নিবে না, কারণ আমি রেস্টুরেন্টের কাছে পৌঁছাই নেই, না পৌঁছানো পর্যন্ত নেয় না। রেস্টুরেন্টটা দূরে না, রেস্টুরেন্টটা এইখানেই। এই জন্য আমি আর লোকেশন চালু করলাম না। এই যে এই মার্কেটে হচ্ছে আমার লোকেশন। ওই যে ওই দোকানটা হচ্ছে আমার অর্ডার আসছে, ওই দোকান থেকে অর্ডার পিক করতে হবে। এখন দেখেন, অ্যারাইভ অ্যাট পিক আপ দিলে নিয়ে নিবে। ব্যাস, নিয়ে নিছে। এখানে আরও 1 মিনিট সময় লাগবে রেডি হইতে, এটাই বলছে। এখানে অর্ডারের কি কি আইটেম আছে সেগুলো দেখাচ্ছে। আর এই লেখাটার মানে হচ্ছে কাস্টমার অনলাইনে পেমেন্ট করে নাই, আমাকে ক্যাশ দিবে। এই যে ঠিক এই দোকানটা থেকে অর্ডার আসছে 4 কিলোমিটারের, এইটা। তো এক ভাই কমেন্টে আমাকে প্রশ্ন করেছিল যে আমরা যে অর্ডারগুলো রেস্টুরেন্ট থেকে নিয়ে কাস্টমারের কাছে গিয়ে দেই, সেটা কিভাবে দিই, সবাইকে কি বাড়িতে গিয়ে দিতে হয়, তারা কি কাছে এসে নিয়ে যায়? ভাই, সব অর্ডার তো একরকম না, আর সব সময় তো বাড়ি থেকে অর্ডার আসে না। অফিস থেকে আসে, বাড়ি থেকে আসে, বড় বড় বিল্ডিং থেকে আসে। যদি বড় বিল্ডিং থেকে আসে তাহলে সেখানে লেখা থাকে কত নাম্বার ফ্লোরে যেতে হবে, কত নাম্বার অ্যাপার্টমেন্ট। উপরে উঠে এই অ্যাপার্টমেন্টে দিয়ে আসতে হয়, আবার অনেক সময় বাড়ির ভিতরে ঢুকে দিয়ে আসতে হয়, আবার অনেক সময় দরজার সামনে গিয়ে দিয়ে আসতে হয়, আবার কখনো কখনো কাজের লোক এসে নিয়ে যায়। তো আমরা লোকেশন মতো চলে আসছি। এখন দেখি কাস্টমারের বাসা নাম্বার কত। বাসা নাম্বার 118। তো এটা হচ্ছে কাস্টমারের বাসা নাম্বার 118। এখন কাস্টমারকে কল দেওয়া লাগবে। হ্যালো। শুনুন, ড্রাইভার আউটসাইড। এই যে এখানে যে 38 রিয়াল দেখাচ্ছে না, এটা হচ্ছে নিতে হবে কাস্টমারের কাছ থেকে। তো যাই হোক, কাস্টমার পেমেন্ট করে তার অর্ডারটা নিয়ে গেছে, তো এটা কমপ্লিট করে দেই। ডান। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম অর্ডার কমপ্লিট। সিটির ভিতরে যখন বড় বড় বিল্ডিংয়ে অর্ডার দিতে হয়, তখন আন্ডারগ্রাউন্ডে বা নিচে গাড়ি পার্কিং করে ওই যত নম্বর ফ্লোরে কাস্টমার আছে, তখন অত নম্বর ফ্লোরে গিয়ে ওই কাস্টমারকে অর্ডারটা তার হাতে দিয়ে আসতে হয়। আর যদি কোনো সরকারি অফিস থেকে আসে, তখন ওখানে তো সাধারণ পাবলিকের ঢোকা নিষেধ, তখন কাজের লোক থাকে আলাদা, তখন তারা নিচে নেমে অর্ডারটা নিয়ে যায়। তো এক কথায় অ্যাপের ভিতরে লেখাই থাকে যে কাস্টমার কিভাবে তার অর্ডারটা রিসিভ করবে বা কোথায় করবে, কত নম্বর বাড়ি বা কত নম্বর ফ্লোর, কত নম্বর অ্যাপার্টমেন্ট, সব কিছু নির্দেশনা দেওয়াই থাকে, ওই মোতাবেক গেলেই হয়। এইটাও একটা বিশাল বড় মল। এখান থেকে আমার একটা অর্ডার আসছে, 8 নাম্বার অর্ডার। এটা চলতেছে, মাঝখানে আমি কিছুক্ষণ ভিডিও করি নাই, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। তো এখন আমাকে গাড়ি এই মলের সামনে পার্কিং করে মলের ভিতরে ঢুকে, ওই যে গেট দেখা যাচ্ছে, মলের ভিতরে ঢুকে রেস্টুরেন্ট থেকে অর্ডারটা নিয়ে আসতে হবে পিক আপ করে। তো আমি অর্ডারটা পিক আপ করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার 8 নাম্বার অর্ডার। তো এই মলটার বাইরে এবং ভিতরে খুবই সুন্দর। ওই যে দেখেন মেট্রো যাচ্ছে, আবার নিচে পানির ফোয়ারা আছে, ওই যে ওগুলো কিন্তু মেট্রো রেলের ব্রিজ। তো আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটা আমি এখন আপনাদেরকে বলতেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন বলতেছি। প্রতি বছরে যারা ফ্রি ভিসায় কাজ করে কাতারে, প্রতি বছরে কোম্পানি তাদের কাছ থেকে আইডি রিনিউ করার সময়
2500, 3000 বা 2000 রিয়ালের মতো নিয়ে থাকে টোটাল আইডি লাগানোর খরচ এবং কোম্পানির ফায়দা এই কথা বলে। আমি আগেই একটা ভিডিওতে বলছিলাম যে ফ্রি ভিসা নামে কোনো ভিসা হয় না, এটা হচ্ছে ভিসা ব্যবসায়ীদের দেওয়া একটা নাম। ফ্রি ভিসা বলে কোনো ভিসা নেই। এই যে টাকাটা প্রতি বছর তারা কর্মীদের কাছ থেকে নিতেছে, এটা টোটালি অবৈধ। সরকার তাদেরকে এই টাকাটা নেওয়ার কোনোভাবেই অনুমতি প্রদান করে না। এইবার যদি কোনো কর্মী, ঘাটতেরা কর্মী যদি ওই কোম্পানির নামে মামলা করে দেয় যে আমার কাছ থেকে প্রতি বছর, এক্সাম্পল সে 5 বছর কাজ করছে, যদি মামলা করে বলে যে আমার কাছ থেকে 5 বছরে সে এত টাকা নিছে, আইডি লাগানোর টাকা এবং কোম্পানির ফায়দা এই কথা বলে, এবং মামলা করার পরে সে যদি এটা প্রমাণ করতে পারে, তাহলে ওই কোম্পানির তবলা তো বাজবেই বাজবে। কোম্পানির যিনি মালিক তিনি যাবেন 14 শিকের ভিতরে। এটা 100% সত্য কথা বলতেছি। তো যাই হোক, ডিউটি করতে করতে রাত হয়ে গেছে, আমি নিজেও ক্লান্ত। তো যেখান থেকে ভিডিওটা শেষ করছিলাম যে কোনো কোম্পানি কোনো কর্মীর কাছ থেকে আইডি রেনোর টাকা এবং কোম্পানির বাৎসরিক ফায়দার টাকা যেটা নেয় সেটা কোনোভাবে তার নেওয়ার রাইট নাই। এটা কোনোভাবেই নাই, সরকার তাকে এই অনুমতি দেয় না। কোম্পানি কিভাবে লাভবান হবে, লিগ্যালিটিটা কি? কোম্পানি তার কোম্পানিতে কর্মী নিয়োগ করবে, সেই সমস্ত কর্মী দিয়ে বিভিন্ন প্রজেক্টে সে কাজ করাবে এবং ওই কাজের মাধ্যমেই কোম্পানি প্রফিট তুলবে। কোনো কর্মীর কাছ থেকে সে প্রফিট নিতে পারবে না। ধরেন এক্সাম্পল, আমি একজন কর্মী, এরকম আমার মতন আরও 100 জন আছে। এই 100 জনকে দিয়ে কোনো প্রজেক্টে কাজ করাইলো, কাজ করানোর পরে সেখান থেকে সে কোম্পানির প্রফিট তুলবে। আর কোম্পানির মানে এটা না যে শুধু আপনার কোম্পানিতে কর্মী আছে আর কিচ্ছু নাই। একটা কোম্পানি যদি এক্সাম্পল কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে হইলে বা কোম্পানির মালিকের কাছে এই কাজ করতে যতগুলো যন্ত্রপাতি বা গাড়ি বাড়ি যেগুলো লাগে যন্ত্রপাতি, এগুলো থাকতে হবে, কর্মী থাকতে হবে, এগুলো দিয়ে সে প্রজেক্টে কাজ করাবে। ওই প্রজেক্টের কাজের মাধ্যমে কোম্পানির ফায়দা তুলবে। এইটা হচ্ছে লিগ্যালিটি। কিন্তু এটা হচ্ছে না। আমরা যে টাকাগুলো দেই, আইডি লাগানোর টাকা, কোম্পানির ফায়দার টাকা, এটা কোনোভাবে নেওয়ার রাইট নাই। এমন একাধিক কোম্পানির মালিক আছে এরকম, যারা এখন কাতারের জেলে পচনশীল অবস্থায় আছে। হয়তো কোনো ঘাটতেরা কর্মী মামলা করে দিয়ে প্রুফ করে দিতে পারছে যে তার কোম্পানিতে সে 5 বছর কাজ করছে, আর এই 5 বছরেই প্রতি বছরে তার কাছ থেকে ফায়দা নিছে এবং আইডি রেনু করার টাকাও নিছে। এটা হয়তো প্রুফ করে দিতে পারছে। এরকম অনেক ঘটনাই আছে যে সমস্ত কোম্পানির মালিক এখন জেলে। তো আপনি যদি এরকম ভিসার লোক হয়ে থাকেন, আপনি যখন বছর শেষে কোম্পানির মুদিরকে বা মালিককে ওই যে টাকাটা দিবেন, 2500 রিয়াল হোক আর বা 3000 রিয়াল হোক, আপনি চেষ্টা করে দেখেন তো কোনো প্রুফ রাখতে পারেন কিনা, লিখিত কোনো প্রুফ রাখতে পারেন কিনা। জীবনেও পারবেন না, কারণ এই প্রুফটা তারা কাউকে দেয়ই না। এটা সম্পূর্ণ অবৈধ, আপনিও পারবেন না। আর যদি পারেন, প্রুফটা যদি নিতে পারেন আর যদি মামলা করে দেন, তাহলে আপনি যত বছর ওই কোম্পানিতে কাজ করছেন, আপনার কাছ থেকে যত টাকা নিয়েছে এবং যত মাস অতিবাহিত হয়েছে, প্রত্যেক মাসের বেতন এবং যত টাকা আপনার কাছ থেকে সে নিয়েছে, সম্পূর্ণ টাকা সে রিটার্ন করতে বাধ্য। আর তার কোম্পানির তবলা তো বাজবেই, সে যাবে জেলে। বাট সচরাচর এরকম ঘটনা ঘটে না। আমরা যেহেতু ফ্রি ভিসায় লোকে হিসেবে কাজ করি, তো বেশিরভাগ এরকম কোম্পানিতে কাজ থাকে না। তো আমাদেরকে তারা বাইরে কাজ করার অনুমতি দেয়। আর এই অজুহাতেই প্রতি বছর আইডির টাকাও আমরা পরিশোধ করি, আবার কোম্পানিকে ফায়দাও দিয়ে থাকি, যেটা কোনোভাবেই বৈধ না। আর এই সমস্ত কোম্পানির মালিকরা কোম্পানি খুলেই শুধু ভিসা বিক্রির জন্য, কোনো কাজ করানোর জন্য না। তাদের উদ্দেশ্য থাকে ভিসা বের করব, বিক্রি করব, সেই সমস্ত কর্মী আসবে, বাইরে কাজ করবে, আমাকে প্রতি বছরে বছরে ফায়দা দেবে। কিন্তু কোম্পানির লিগ্যালিটি তো এটা থাকার কথা ছিল না। কোম্পানির সরকারি রুলস অনুযায়ী কোম্পানির লিগ্যালিটি হচ্ছে, একটা কোম্পানি খুলবেন, সে যেই ধরনের কোম্পানি হোক সেই ধরনের কাজের ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, ভারী যন্ত্রপাতি থাকতে হবে, কর্মী নেবেন, নিয়োগ করবেন, ওই সমস্ত যন্ত্রপাতি দিয়ে কর্মী দিয়ে বড় বড় প্রজেক্টে কাজ করাবেন। ওই কাজের মাধ্যমে কোম্পানি ফায়দা তুলবে এবং কর্মীদেরকে বেতন দেবে। কিন্তু এরকমটা আর কয়টা কোম্পানি করে? এরকম জেনুইন কোম্পানি নেই তা না, আছে, তবে খুবই সীমিত। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব। ডিউটি করলাম, কয়টা অর্ডার কমপ্লিট করছি সেটা দেখেন। সব দিন একরকম অর্ডার কমপ্লিট করা যায় না। যেমন আজকে খুব একটা বেশি হয় নাই, 13-14 ঘন্টা ডিউটি করে ফেলছি প্রায়। আজকে অর্ডার কমপ্লিট করছি মাত্র 9টা। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে 9টা কমপ্লিট করছি, এখন অলরেডি 8টা 20 বাজে। তো আর বেশিক্ষণ থাকবো না। আইডি অলরেডি এখনও চালু আছে, এখনও অফ করি নাই। দেখি আর ঘন্টাখানিক থাকবো, আর 2-1টা যদি হয় তো হলো, না হলে রুমে চলে যাব। তো আজকে সম্ভবত আর পাওয়া যাবে না, কারণ আমার ডিউটি টাইম অলরেডি শেষ। আর ডিউটি টাইম শেষ হয়ে যাওয়ার পরে অর্ডার লাগার সম্ভাবনা কম থাকে। তো যাই হোক, আজকে হয়তো এই 9টাই থাকবে। তো দেখতেই পেলেন আজকে সারাদিন ডিউটি করে প্রায় 13-14 ঘন্টা ডিউটি করছি। অর্ডার কমপ্লিট করছি 9টা। সব দিন একরকম যায় না, কখনো কম হবে, কখনো বেশি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।